নিশ্চয়ই তাই। কিন্তু তাদেরই মধ্যে একজন গোকুল, নিশ্চয়ই, যে এখন জাকির হোসেনের সাথে গোটা বিশ্ব ঘুরে বেড়ায়, সেই অভিজ্ঞতাটা তুমি যদি একটু বলো। গোকুলকে আমি একটা টেলিফোন কোম্পানির জন্য প্রথম পুজোর সেরা ঢাকি হলো, সেই বছর লাকিলি আমি পুজোর সময় ছিলাম, আমি নবমীর দিন বিদেশ যাচ্ছিলাম। তো ওনা আমায় বললো যে আপনি একটু ঘুরে ঘুরে বেস্ট ঢাকি 50,000 টাকা দেওয়া হবে, আপনি বেছে বার করুন। 15টা পুজো ঘুরতে ঘুরতে আহিরি চলায় গোকুল বাজাচ্ছিল, ও আর ওর ভাই। ওকে আমি শুনলাম, শুনে ওকে তারপরে ফাইনালি ও ফার্স্ট হয়েছিল। আমি যখন বিদেশ থেকে ফিরে এলাম ডিসেম্বর মাসে, ওকে আমি ফোন করে ডাকলাম, ডেকে আমি বললাম তুমি আমার সঙ্গে বাজাও ঢাক। তার আগে ঢাক কোনোদিন ব্যান্ডে তো বাজেনি, তো আমি ঢাক নিয়ে ওকে বাজাতে আরম্ভ করলাম। সেই গোকুল ল্যান্ডেড আপ ইন হলিউড বোল গত বছরে। রবিজি আমায় বললেন গোকুলের বাজনা তুমি এত বলো, গোকুলকে নিয়ে এসো। ওটা ন্যাশনাল জিওগ্রাফির একটা কনসার্ট হচ্ছিল, তো আমি গেলাম গোকুলকে নিয়ে। সেই গোকুল এখন ফুল টাইম ঢাক বাজায়। ওদের গ্রামের 15-20টা ছেলে আবার ঢাক শিখছে, কারণ দেখছে গোকুলদা এত কিছু সারাক্ষণ বিদেশ যাচ্ছে, সারা বিশ্বে ঘুরে বেড়াচ্ছে, আমার সঙ্গে ঘুরছে, জাকিরজির সঙ্গে ঘুরছে, পণ্ডিতজির সঙ্গে বাজিয়ে এসছে। সুতরাং এখন ও একটা ইন্সপিরেশন ওর দেয়। এই যে গোকুলকে আবিষ্কার করলে বা বিভিন্ন বাদ্যযন্ত্রকে তুমি যে একটা মানে বিশ্বের মানচিত্রে একটা জায়গা করে দিলে মিউজিক লেভেলে, সেটাকে কি করে দেখো আফটার 26 ইয়ার্স, এতটা পথ চলার পর কিভাবে তুমি দেখো? প্রচুর মিউজিশিয়ানদের সাথে মিট করেছো, কম্পোজারদের সাথে মিট করেছো, বা আমাদের এখানে যেমন বাউল লালন গান, বিদেশের সাথে সুফির একটা কোথায় মেলবন্ধন ঘটিয়েছো। মানে তোমার এখানে মনে হয় যে ইউ আর সাকসেসফুল অ্যাজ এ মিউজিশিয়ান, অ্যাজ এ কম্পোজার? আমার মনে হয় আই স্টিল হ্যাভ টু গো আ লং ওয়ে। তবে এটা ঠিক যে আমার বন্ধুরা, কিছু বন্ধু আছে হু বিলিভস ইন মি, যারা আমি যা ভাবি সেই ভাবনাটার প্রতি তাদের শ্রদ্ধা আছে আর বিশ্বাস আছে। যেরকম একজন অমিতাভ, বাংলানাটক.com, ও আমায় ভালোবাসে শুধু না, আমার ভাবনাটাকে ভালোবাসে। সেই জায়গা থেকে তোমার কি মনে হয় এই জেনারেশন যারা মিউজিক করে বা যারা প্রফেশনালি নিতে চায় মিউজিক বলো বা টেলিভিশনে অভিনয়, বা আমি অভিনয়ের কথা আসছি, তোমার কি মনে হয় দে আর বিট কনফিউজড যে কি নিতে হবে? দে আর নট কনফিউজড, দে আর গেটিং, সবকিছু খুব সহজে হচ্ছে। এতগুলো টেলিভিশন চ্যানেল, সাধনা করতে হচ্ছে না, এবং যে জন্য মানটা মাঝামাঝি থেকে যাচ্ছে। এতগুলো টেলিভিশন চ্যানেল, এখন এতগুলো রেকর্ড কোম্পানি, এতগুলো রেডিও চ্যানেল, সবার আর্টিস্ট চাই। সো তাদের তো দোষ না, তাদের খুঁজতে হচ্ছে ছেলেমেয়ে, আর একটু জানা ছেলেমেয়েরা সুযোগ পেয়ে যাচ্ছে। ফলে শেখার দরকার নেই তো, কিন্তু এটা বুঝতে পারছে না যে একটা ক্যারিয়ারে যদি বাড়তে হয় সেখানে বিদ্যে আর সাধনার প্রয়োজন। আমায় হয়তো বুড়োটে লাগছে আমার কথা শুনতে, কিন্তু আলটিমেটলি বিদ্যে সাধনা ভাবনা এইটা না থাকলে কিন্তু কেউ পাঁচ হবে না। এটা বোধহয় তোমার এই লং জার্নিতে তোমার অভিজ্ঞতা। পাহাড়দের দেখতে হবে তো, আমরা চোখের সামনে, আমি বড় হয়েছি যে মুনব্বর খাঁ সাহেব আমায় প্রথম বিলেত নিয়ে গেছিলেন, আমি 21 বছর বয়স ছিল। গিয়ে দেখেছি বড়ে গোলাম আলী, তখন খাঁ সাহেবের তখন হই হই গজলের, আমি 84-85 কথা বলছি, তখন গোলাম আলী মানে মেহেদি হাসান আর গোলাম আলী হই হই। তো খাঁ সাহেবের বাড়িতে লন্ডনের স্ট্র্যাথামে কনসার্টের পর এসছি, আমার চোখের সামনে, আমি না মানে বুঝতে পারছি না এটা গোলাম আলী। ঘরে বসে গান বাজনা হচ্ছে রাত ভোর। মুনব্বর খাঁ সাহেব সারা কলকাতার গুরু, আমার গুরু মায়ের গুরু, জ্ঞানবাবু শ্রী ললিতা ঘোষের গুরু, অজয়দার গুরু, সন্ধ্যাদির গুরু, তিনি আমাকে বেঁচেছিলেন। এটা তোমার কাছে বড় প্রাপ্তি, বিরাট প্রাপ্তি। যোগ সাহেব, মানে এদের সামনে দেখেছি, আমার মুখে বড় বড় কথা আসে না, তাই আমি ছোট থেকে এই পাহাড়দের দেখেছি। কুমারদার কাছে আমি ছোট থেকে কত গেছি, বাগবাজারের বাড়িতে বাজনা শুনেছি, স্বপনদার কাছে, গুরুজির অফকোর্স বাজনা শুনেছি। তো বড় বড় কথা বুঝি আমি যে শিক্ষা পেতে হবে, রেয়াজ করতে হবে, ভাবতে হবে, টু গ্রো অ্যাজ অ্যান আর্টিস্ট। আরেকটা তোমার যেটা আমি দর্শকদের বললাম, তুমি অভিনয় করছো, এটা একটা নতুন ভাবে তোমাকে দেখবে। তানসেনকে আমরা দেখবো, মানে ঠিক যোগ্য পাত্রকেই বেছেছেন তরুণ মজুমদার। সেই সুযোগটা কিভাবে? মিউজিক করবার জন্য বলেছেন, তা আমি যখন গেছি উনি আমায় বলছেন না তো আপনাকে অভিনয় করতে হবে। আর উনি অত বয়োজ্যেষ্ঠ মানুষ, আমি প্রণাম করেছি, উনি আপনি করে কথা বলছেন, আমি তো প্রায় মাটি ধরনী দ্বিধা হও আমি ঢুকে পড়ি, এরকম অবস্থা। আমি বললাম যে দেখুন আমার তো কোনো অভিজ্ঞতা নেই, আমি তো পারবো না, আর আপনার কাছে কাজ করা তো স্বপ্ন সপারে হবে, আমি তো পারবো না এই কাজ। উনি বললেন কিছু ভয় নেই, চিন্তা নেই, আমি আছি তো। তো সেই ভরসাতেই আমি গেছি, আর সত্যি উনি আমাকে খুব একটা কমফর্ট জোন সৃষ্টি করে দিয়েছেন।
মানে বড় মানুষদের, আমার এটা একটা বিরাট পাওনা। আমি কিন্তু আমার ক্যারিয়ারে মানে প্রাপ্তি অপ্রাপ্তির জায়গায় এতটা পথ চলার পর তোমার কিছু মনে হয় যে কিছু না পাওয়া জায়গা রয়ে গেছে এখনো? কি পাইনি তার হিসাব মিলাতে মন নহে রাজি। আমি ভাবতেই চাই না। এখন যখন তুমি সাকসেসফুল, ধরো তোমার পরিবার, যে বাবা মা তোমাকে অ্যাসিওর করতে পারিনি যে অ্যাজ এ মিউজিশিয়ান তুমি সার্ভাইভ করবে কিনা, তারা এখন কিভাবে, মানে বিং আ সেলিব্রিটি, বিং আ সাকসেসফুল পারসন? আমার মা হচ্ছে আমার বুদ্ধিদাতা, আর আমার বাবা হচ্ছে আমার অ্যাকাউন্টস ম্যানেজার। এইটা আমার বাড়ির পরিস্থিতি। যারা আমার বন্ধুরা, যারা আমার বাড়িতে আসে, তারা জানে আমি এখনো বাবার থেকে মাসের প্রথমে টাকা নিই, এবং সেটা আমার পকেট খরচা। এবং কনসার্টের যারা অর্গানাইজার, তারা জানে যে চেক হোক, টাকা হোক, সব বাবার কাছে যেতে হবে। তন্ময়দা, অনেক ধন্যবাদ। অনেক আড্ডা হলো না, অনেক আড্ডা বাকি রয়ে গেল। আমার মনে হয় নেক্সট এপিসোডে হবে। অ্যাবসলিউটলি, ঠিক আছে। আর আগামী দিনে আমাদের দর্শকদের জন্য বা শ্রোতাদের জন্য কি রয়েছে তোমার গিফট? তালতন্ত্রের কি উপহার রয়েছে? আমি যেটা কাজ করছি এখন, সেটা নাদ তন্ত্র বলে একটা, যেটা ড্রামিং ফ্রম অল দ্য স্টেটস অফ ইন্ডিয়া। যত রকম ড্রাম আছে আমাদের ভারতের বিভিন্ন স্টেটে, সেগুলো নিয়ে একটা কাজ। আর আমি এই ন্যাশনাল গেম হচ্ছে ঝাড়খণ্ডে, রাঁচিতে, তো আমি 80 জন ট্রাইবাল ড্রামার নিয়ে ক্লোজিং সেরিমনিটা আমি বাজাবো 25শে ফেব্রুয়ারি। সেটা রাঁচিতে হবে। আমরা অপেক্ষায় থাকবো তোমার নিউ ক্রিয়েশনের, আমার দর্শকরাও। এবং অনেকটাই তো আড্ডা হলো তন্ময়দার সাথে, আবার অনেকটা হলো না। অনেক গোপন কথা কিন্তু আমরা জেনে ফেললাম, আবার অনেক কিছু জানতেও পারলাম না। সেটা তোলা থাক আগামী এপিসোডের জন্য। আজকের মতো তারকা সংলাপ এখানেই শেষ করছে, কিন্তু আগামী সপ্তাহে দেখা হবে আবার আপনাদের সাথে ঠিক এই সময় নতুন কোনো তারকাকে সঙ্গে নিয়ে। ভালো থাকবেন।